आज हम वेलकम बैक बायोलॉजी क्लासेस। चलो आज के शुरू करा जाए क्लास 10 इन फर्स्ट चैप्टर। क्लास 10 এর এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে আমরা শুরু হচ্ছে ফার্স্ট সংজ্ঞায়। যেখানে আমাদের লাস্টে প্রথম উদ্দীপনা বলে একটা কথা। হোয়াট ইজ এ উদ্দীপনা? উদ্দীপনা ব্যাপারটা কি এটা আমরা জানতে চাইছি। আমাদের জানার বিষয় হচ্ছে উদ্দীপনা। উদ্দীপনা ব্যাপারটা কি? ফার্স্ট ক্লাসে যার প্রভাবে আমরা সংবেদনশীলতা লাভ করি তাহাই উদ্দীপনা। অর্থাৎ উদ্দীপনা বা উদ্দীপনা বা সিস্টেম আছে। উদ্দীপনা বা What is a stimulus? Stimulus হচ্ছে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি জীবদেহে উদ্দীপনা জাগাতে বা জীবদেহে উদ্দীপনা জাগানোর চেষ্টা করে, বা জীবদেহে উদ্দীপনা জাগানোর চেষ্টা করে না বলছি, জীবদেহে উদ্দীপনা জাগানোর জন্য সৃষ্টি করে। তাই আমরা শিখেছি সিস্টেমগুলো আছে। হোয়াট ইজ সিস্টেমগুলো যদি আমরা সংজ্ঞাকারে বলি, যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি, যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি এটা মাস্ট শক্তি বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে কোনটা উদ্দীপনা কোনটা সিস্টেমুলাস এই ব্যাপারটা আমরা বুঝে গেছি। এরপরে যেটা আসছে উদ্দীপক। উদ্দীপক হচ্ছে এটা। উদ্দীপক কি বলবো? যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবের সাড়া প্রদানে বাধ্য করে বা সাড়া প্রদানে সাহায্য করে বা সাড়া প্রদান করে তাকে সিস্টেমুলাস বলে। ক্লিয়ার? এটা হচ্ছে তার সংজ্ঞা, সিস্টেমুলাসের সংজ্ঞা। এরপরে যেটা সংবেদনশীলতা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এখানটায় আসছে, দেখ সংবেদনশীলতা। এরপরে কি? ছোট করে বলবো, শর্ট করে বলবো,
বিজ্ঞান যে সায়েন্স কখনো নোট হয় না, আর সায়েন্স সবসময় সঠিক করতে হয়। সায়েন্সের সংজ্ঞায় টু দ্য পয়েন্ট আনসার চাই। দিস ইজ ক্লিয়ার। এর বাইরে কোনো কথা হবে না। উদ্দীপনা কাকে বলে? এ রাহুল ওখানে কি করছিস? বস বস। হ্যাঁ, তো দেখ সংবেদনশীল ব্যাপারটা দেখ। তোমরা যে সেন্স করো এদিক ওদিক তাকিয়ে, ওই সেন্সের কথা বলছে না, অন্য সেন্স বলছে। সেই সেন্সটা কি? উদ্দীপকের প্রভাবে। উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হলো সংবেদনশীলতা। ক্লিয়ার? উদ্দীপক এটা কি ভাই? এটাকেই সংজ্ঞা বলবো। উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া প্রদানের ক্ষমতাই হলো সংবেদনশীলতা। এর বাইরে কিচ্ছু ব্যাপার নেই। ক্লিয়ার? এরপরে যেটা আসছে, এখানে তো আমরা ছেড়ে চলে গেলাম, উদ্দীপকের সংজ্ঞাও আমরা পেয়ে গেছি। এরপরে উদ্দীপককে আমরা দ্বারা ভেদ করছি। উদ্দীপককে তো আমরা, এই যে উদ্দীপককে তো আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কেন? তো মনে আসতে পারে, দেখ তোর ভেতরেও অনেক উদ্দীপক আছে, তোর বাইরে থেকে উদ্দীপক আসে। যদি আমি ওকে এখন গিয়ে ফট করে চড়িয়ে দিই একজনকে, সে তো আমাকে কিছু করবে, বা তার তো কোনো সেন্স আসবে যে তাকে চড়িয়েছে, সে রেগে যাবে। ছোঁয়ার মাটা উদ্দীপক। আলো তাপ এটা উদ্দীপক। দেহের মধ্যে হরমোন ক্ষরণ হলে, এই হরমোন চ্যাপ্টার আছে তোরা পড়বি, হরমোন একটা উদ্দীপক। তাহলে কি বলতে পারি দেখ চ্যাপ্টারটায়, উদ্দীপক অভ্যন্তরীণ উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক ও বাহ্যিক, যে হোক বাহ্যিক, বুঝতে পারছিস? বাহ্যিক উদ্দীপক সে কি বানানটা, দ্বারা আমি দেখে ফোনে হোয়াট ইজ বাহ্যিক, ঠিকই প্রথমে ঠিকই লিখেছিলাম, এটা এমন বলে না বাহ্যিক উদ্দীপক। ঠিক আছে, এবার দেখ উদ্দীপক অভ্যন্তরীণ আর বাহ্যিক, এই দুই ধরনের উদ্দীপক হয়। ঠিক আছে, এরপর অভ্যন্তরীণ উদ্দীপক কোনগুলো? যেগুলি দেহের ভেতরে থাকে এবং সেগুলি উদ্দীপনা জাগায়, তাকে দেহের অভ্যন্তরীণ উদ্দীপক বলে। বাহ্যিক উদ্দীপক আছে তেমনি, যেসব উদ্দীপক বাইরে থেকে দেহে গৃহীত হয় এবং দেহের উদ্দীপনা যোগায়। ওই দেহের সঙ্গে উদ্দীপনা সৃষ্টি করে, যোগায় নয়, উদ্দীপনা সৃষ্টি করে, এই একই ব্যাপার। তো অভ্যন্তরীণ উদ্দীপক দেখ, অভ্যন্তরীণ উদ্দীপকটা কি হতে পারে দেখ। এখন তোদের এইরকম ক্লাসে আছে, এটা যেটা লিখছি সেটাই আছে তোদের হরমোন। তোদের অনলি ওয়ান এক্সাম্পল পড়ে হরমোন। অভ্যন্তরীণ বাহির থেকে তুই যা খুশি, তাপ হবে, আলো হবে, তাপ হবে, আলো হবে, এইসব ধরনের ব্যাপারগুলো আছে। অভিকর্ষজ শক্তি, ত্বরণ, এইসব ব্যাপার যেগুলো তুই অনুভব করতে পারিস, বাইরে থেকে ফিল করিস, সেটাই। বেগ হবে, এই ধরনের ব্যাপারগুলো, এগুলোকে আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক। ঠিক আছে, এরপরে যেটা আসছে, সেখান থেকে বেশি কোশ্চেন আসছে চলন ও গমন। এই দুটো কোশ্চেন, এই দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়, অনেক জায়গায় অনেক বই করে দেখবি। চলন আর গমন, এই দুটো কথা উল্লেখ থাকে। এরপর দেখো চলন, গমন।
এটা ফুল ফর্ম হচ্ছে জানিস তোরা বায়োলজি ক্লাসেস। দেখ চলন, চলনটা কি বলবো, যে প্রক্রিয়ায় মুখস্থ না বুঝে, যে প্রক্রিয়ায় জীব স্থানান্তরণে না গিয়ে এই ব্যাপারটাই বলছে আমাদেরকে, যে প্রক্রিয়ায় জীব স্থানান্তরণে না গিয়ে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তাকে চলন বলে। অ্যাজ আ ক্লিয়ার, মানে এই যে আমি হাঁটছি, এটা দেখায়, এই হাতটা নাড়ছি, পাটা নাড়ছি, দেখ এরকম হচ্ছে খান নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, এগুলো তো আমাদের একটা অঙ্গ, এইগুলো তো আমি সঞ্চালন করছি, মানে এদিক ওদিক করে নাড়াচ্ছি, দেখ এরকম এরকম নাড়াচ্ছি, কোনো পরিবর্তন হচ্ছে না স্থান, দিস ইজ কল্ড আ চলন। এটাকেই চলন বলবো। গমন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলন যাতায়াত করে, এটাই বলবো সহজ ভাষায়। যে কিন্তু এটা ভাষায় কি হবে, দেখ এটা চলন, গমন বা লোকোমোশন, এর ইংলিশ নাম কি? লোকোমোশন। মনে রাখবে, অনেক ধরনের ব্যাপার হয় এখানে, লোকোমোশন ব্যাপারটা আছে। দেখ যে প্রক্রিয়ায়, এই কথাটা এখানে ইম্পর্টেন্ট, কিন্তু তুই কিভাবে যাচ্ছিস, যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় তুই মামা বাড়ি যাচ্ছিস, আবার যখন তোর মধ্যে তোকে একটা পিমড়ে কেটে দিল, কেউ চিমটে দিল, তুই কিন্তু ওখান থেকে সরে অন্য জায়গায় বসবি, এই ধরনের ব্যাপার। এটা কিন্তু নিজের ইচ্ছায় হচ্ছে, এটা উদ্দীপকের প্রভাব হচ্ছে, তুই বুঝতে পারছিস, সেন্স করতে পারছিস তোর এখানটা কষ্ট হচ্ছে, তুই অন্য জায়গায় বসছিস, এটা ব্যাপার। তাই এটা ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়ায় জীব 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 বায়োলজিতে তো জীবটা লাগবেই, বল জীব, এটা তো বলতে হবে না, স্বেচ্ছায় কিংবা উদ্দীপকের প্রভাবে জীব এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। এই কথাটা ভুল নয়, কিন্তু এই জায়গাটা দেখ কেমন সহজ ভাষা হয়ে যাচ্ছে, ভাষা কিন্তু ম্যাটার করে না, তবুও একটা দেখ, যে প্রক্রিয়ায় জীব এক স্থান থেকে অন্য স্থানে সামগ্রিকভাবে স্থানান্তরণ করে, জীব এক স্থান থেকে অন্য স্থানে সামগ্রিকভাবে স্থানান্তরণ ঘটায় বা করে তাকে গমন বলে। তাহলে কি বলবো আমরা, সহজ প্রক্রিয়া। দেখ, যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপনার প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে যখন জীব স্থান পরিবর্তন করে, তাকে চলন বলবো না, তাকে আমরা বলবো গমন। গমনের ইংলিশ ওয়ার্ড লোকোমোশন। তাহলে কি বলছি, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, কারণ মনে হয় তোদের কোশ্চেনটা আসছে। হ্যাঁ বল। সঠিক উত্তর। ও বলতে চাইছে, ও যেটা বললো আমিও সেটা থেকে বলতাম, চলন হলেই কমন হবে, মুভমেন্ট হলেই লোকোমোশন হবে, কিন্তু লোকোমোশন হলে মুভমেন্ট হবে না।
এই ধরনের কোনো ব্যাপার হয় না। আমি তোকে এবার অনেক ভ্রান্ত ধারণা এটা হয়ে থাকে। অনেকে চলন মানে চলা ভাবে, গমন মানে অন্য কিছু ভাবে। যাই হোক, এবার আমি কারেক্টটা বলছি শোন দিকে। চলন হলে যে গমন হবে তার কোনো মানে নেই, কিন্তু গমন হলে চলন হতেই হবে। ক্লিয়ার? গমন হলে চলন হতেই হবে তোকে, গমন হলে চলন হবেই, 100% শিওর। গমন যখনই হবে তোর তারা বলছি জায়গাটা মুছ দেখ, আমি তোকে বলছি গমন হলে চলন হবে, কিন্তু চলন হলে ডট দিয়ে দিচ্ছি, চলন হলে বুঝতে পারি না এটাই। চলন হলে যে গমন হবে তা কোনো মানে নেই, এটাই বলছে। দেখে নে, চলন হলেই গমন হবে, এটা আমি সিওরিটি দিয়ে বলতে পারি 100%। কিন্তু চলন যে হবে তখন যে গমন হবে তার কোনো মানে হবে, হতেও পারে না হতেও পারে। আমি এটা সিওরিটি দিতে পারছি না, এটাকে আমি 0% বললেও কেউ কাটতে পারবে না, আবার যদি বলি 100% বললেও কাটতে পারবে না। যদি কেউ বলে যে 100%, আপনি দেখতে গেছেন যখনই চলন হচ্ছে তখন তো আপনি অ্যাকশন তখন জায়গায় এটা তাহলে কাটতে পারবে না। কিন্তু বলছি আর কি, বোঝাচ্ছি দেখ, তার মানে এটা সম্ভব নয় কি করে বোঝাচ্ছি দেখ। আর যখন বলি 0% করে হবে, হাত পা নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যাচ্ছে না, তাহলে এটা আপনার কত পার্সেন্ট হচ্ছে? 0%। হ্যাঁ, তাহলে এটা দরকার নেই। তাহলে এর থেকে আমরা কি বুঝছি দেখ, গমন হলে চলন হবে, এটা 100% শিওর। এটা আমার 100% শিওর যে চলন হলেই গমন হবে, মানে গমন হলেই চলন হবে, কিন্তু চলন হলেই যে গমন হবে তার কোনো মানে নেই। এইটা ব্যাপার, এটা বুঝে রাখ, এটা কোশ্চেন চলে আসতে পারে। এরপর একটা জায়গা বলবো তোকে, চলন তার একটা জায়গা আছে দেখ, রসস্ফীতি জনিত চলন। এটা অনেক বইতে পাবি, অনেক বইতে পাবি না। রসস্ফীতি জনিত, আমার যতদূর মনে পড়ছে হাতরা বইটা দিয়েছে, প্রান্তিকের আচার্য বসু বইটাতে বোধহয় দিয়েছে, কিন্তু সুব্রনীলটাতে বোধহয় দেয়নি, ছায়াটাতে বোধহয় দেয়নি, যাই না ঠিক। যাই হোক, আমি তোকে বলে দিচ্ছি। রসস্ফীতিজনিত তারতম্যের কারণে যে চলন সৃষ্টি হয় তাকে রসস্ফীতিজনিত চলন বলে। তাহলে কি লিখে রাখ, রসস্ফীতি জনিত তারতম্যের জন্য যে চলন সৃষ্টি হয় তাকে বয় নয়, এটা হয়, তাকে কি বলবো, রসস্ফীতি জনিত চলন বলে। ক্লিয়ার? এবারে নিশ্চিত কোনো কোশ্চেন আসছে না। এরপরে যেটা বলবো, রোটেশন সার্কুলারেশন। কোন উদ্ভিদ কোষের মধ্যে থাকা, সার্কুলারেশনটা বুঝেছেন, কোন উদ্ভিদ কোষের মধ্যে যখন ছোট ছোট কোষ গহ্বরকে কেন্দ্র করে, হ্যাঁ, প্রোটোপ্লাজমের আবর্তন হয়। এটা আমি লিখছি না, এটা আমি বলে দিচ্ছি, কারণ এরপর আমাকে সিলেবাসটা ফার্স্ট শেষ করতে হবে, কারণ আমি খুব দেরি করে শুরু করেছি। ঠিক আছে, এরপর দেখ, যেহেতু দেরি করে শুরু করেছি, ফার্স্ট টার্ম হয়ে গেছে, এরপর আমাদের লড়াই টেস্টের জন্য, ফাইনালের জন্য। এরপর দেখাল আমি ওখানে কি বলতে চাইছি তোকে। মেন কিন্তু আমাদের মাধ্যমিক, আমাদের মাথায় রাখতে হবে মেন আমাদের হচ্ছে ফর এমপি, কোথায় গেল কারেক্ট, বিটটাই হচ্ছে ফর এমপি। মাধ্যমিকটা আমাদের মেন ব্যাপার। টেস্টে ফার্স্ট টার্মে যা হয়েছে যে চলে যাক, টেস্টটা আর ফাইনালটা। টেস্ট
টেস্টে ভালো রেজাল্টটাও নির্ভর করে, এই দুটো ব্যাপার নির্ভর করে। তা দেখ আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি এই দুটো ব্যাপার, রোটেশন সার্কুলেশন। সার্কুলেশন কি, যখন কোষ গহ্বরের অভ্যন্তরে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটোপ্লাজমকে, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজম আবর্তন করে তখন তাকে সার্কুলেশন বলে। এরপর দেখ রোটেশনটা কি, যখন কোষ গহ্বর বৃহৎ হয়, মানে উদ্ভিদ কোষের মধ্যে একটি মাত্র কোষ গহ্বরকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমের আবর্তন হয়, বৃহৎ কোষ গহ্বর সেটাকে বলবো রোটেশন। ক্লিয়ার? এর বাইরে আর কিচ্ছু নেই। এরপরে যার নাম করছি দেখ, জেসি বোস, জগদীশ চন্দ্র বসু। অ্যাজ আ ক্লিয়ার? জেসি বোস। এই কি বলছে দেখ, এই ছিল কি, PHYSICIST, ফিজিসিস্ট, বোটানিস্ট, তো দুই বছর জানতে হবে না। উনি একজন পদার্থবিদ ছিলেন এবং এবং উদ্ভিদবিদ ছিলেন। এরপরে যেটা ব্যাপার, ইশারায় উদ্ভিদবিদ ছিলেন, উদ্ভিদবিদ ছিলেন। এরপর হচ্ছে ব্যাপারটা, উদ্ভিদবিদ ছিলেন। এরপর দেখ একটু আমি বাইরে গেছিলাম, ওই জন্য দেরি হলো। এবার দেখ জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করছে অনেক কিছু, তোরা জানিস বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছে, এসব ইতিহাসের ব্যাপার তোরা হয়তো পড়বি, বা বায়োলজিতে একটুখানি লাগে, তাই তোকে আমি বলে দিলাম। জগদীশ চন্দ্র বোস এটা আবিষ্কার, এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছে। এটা পড়ে না কোশ্চেন, এটা তো নর্মাল বিষয়। এরপর দেখ জগদীশ চন্দ্র বসু কি কি যন্ত্র আবিষ্কার করছে, এটা বিষয় তোরা সব থেকে বেশি জানিস, বায়োলজিতে ফেমাস। কেসকোগ্রাফ, রেজোনেন্ট রেকর্ডার, রেজোন্যান্ট, বার্ন একটু দেখে নিবি, ভুল হতেও পারে। রেজন, কিন্তু যে নামগুলো বলছি ওগুলো ঠিকঠাক বলছি, বারান একটু ভুল হতে পারে। এগুলো আমি ইংলিশে পড়েছি তো, বাংলাটা নয় ঠিকঠাক। রেজোনেন্ট রেকর্ডার। এরপরে যে বিষয়টা দেখ, রেজোনেন্ট রেকর্ডার হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে রেজোনেন্ট রেকর্ডার শেষ। এরপর যেটা হচ্ছে, আর এর থেকে বেশি কিছু না। এরপর তোরা জানিস কাঁপ কাঁপ করে তোরা সবাই চিল্লাস, হ্যালো 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 হ্যালো। জেসি বোসের অবদান, ওটা ফিজিক্সের ব্যাপার, ফিজিক্সের স্যার তোদিকে পড়াবে, তেমন জানার দরকার নেই। কিন্তু দেখ কেসকোগ্রাফ, রেজোনেন্ট রেকর্ডার, এগুলো আমাদের বায়োলজিতে মেন, এগুলো লাগে। ছেড়ে তোরা ভাবি এখানে আমি কি তাকাচ্ছি, এইখানটাতে তোদের সিলেবাসটা বলা আছে, বুঝতে পারলি? এইখানটাতে তোদের সিলেবাসটা ভালো করে লেখা আছে, ওইটা দেখছি তুইকে পড়াচ্ছি। তাহলে তোরা দেখ, দেখ ওদিকে আমি এখানটায় পড়াচ্ছিলাম, ওদিকে আমি তো বলছিলাম বঞ্চা আর এইসব জায়গাগুলো, ঠিক এই জায়গাগুলো তোকে পড়াচ্ছি আমি। এরপর তোরা পারবি দেখ লজ্জাবতী পাতা, এই জায়গাটা আমি মিস করে গেছি। যেহেতু সিলেবাসে জেসি বোসের পড়া দিয়ে আছে, তাই ওটা আমি জেসি বোসের পরেই পড়াচ্ছিলাম, কিন্তু দেখলাম ওটা আগে পড়ানো উচিত ছিল আমার। এটা ধর লজ্জাবতী গাছটা, কেউ হাসবে না, আমি ভালো নয় আঁকা। পাতা,
পাতা। এইটা যখন পাতার তারতম্যটা ঘটছে না রসস্ফীতিজনিত তারতম্যের কারণে, ডট মানে এটা সঙ্গে সঙ্গে এরকম করে এখান থেকে এরকম করে নেমে যাচ্ছে আর কি। এইটা তখন কি করছে, এরকম করে গিয়ে এইখানে পাতাটা উঠে যাচ্ছে। আবার যখন কি করছে সিমিলার ওয়াইজে এটা উঠছে, তখন এটা নামছে। দেখ এক ধরনের ডান্সিং ইয়ে হচ্ছে না, নাচ করছে মনে হচ্ছে না? হ্যাঁ দেখ এরকম করে নাচছে। এই জন্য একে বলা হয় ভারতের নিত্যরত উদ্ভিদ। লজ্জাবতী বা বনচাঁড়াকে বলা হয়, লজ্জাবতী না সরি বনচাঁড়া, বনচাঁড়াল কে বলা হয় নৃত্যরত উদ্ভিদ বা ডান্সিং প্ল্যান্ট और ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। এর বাইরে কিছু আসবে না যতদূর পড়াবে। এরপরে আমি নেক্সট ডেতে শুরু করবো চলুন। এরপর আমি নেক্সট ডেতে এরপর আমাদের নেক্সট ডেতে পড়ানো হবে বিভিন্ন প্রকার চলন, ভেরিয়াস টাইপস অফ ভেরিয়াস টাইপ অফ মুভমেন্ট। এরপর তোরা যদি আমাদের অ্যাসোসিয়েশন তোরা যদি আমাদের একাডেমিতে ভর্তি হতে চাস, তাহলে তোদেরকে ফোন নাম্বার একটা জানিয়ে দেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যে। তার মধ্যে তুই তার মধ্যে তুই যোগাযোগ করতে পারিস। স্পেশালি বায়োলজি ক্লাসটা আমি নেবো, এবং বাকি যে সাবজেক্টগুলো বিশেষত সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো হয়তো অন্যান্য স্যারেরা নেবে। মোটামুটি একটা একাডেমিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো যদি কেউ পড়তে চাস নাম্বার শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, তো সেখানে তোরা ভর্তি হয়ে যাবি। আপাতত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি। সো থ্যাংক ইউ, এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবি।